আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। সুপ্রিম কোর্ট সচিবালয়ে বিলুপ্তর সিদ্ধান্ত সরকারের, সিরিয়াস আদালত অবমাননা বললেন শিশির মনির, বিরোধী দলীয় নেতা বললেন অপমৃত্যু। পুলিশের সঙ্গে টাকা ভাগ বাটোয়ারা করে স্থানীয় বিএনপি নেতারা, অভিযোগ রুমিন ফারহানার। পাকিস্তানকে ধবলধোলাই করে সিরিজ বাংলাদেশের, টিম টাইগারকে প্রধানমন্ত্রীর অভিনন্দন। দিল্লি থেকে বিজেপিকে সরানোর হুঁশিয়ারি মমতার। তানজিম সারোয়ার হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ড। যেখানেই মব হবে সেখানেই অ্যাকশনে যাবে ডিএমপি, কমিশনারের হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুপ্রিম কোর্ট সচিবালয়ে বিলুপ্ত করে কর্মকর্তাদের সরিয়ে নেওয়া সিরিয়াস আদালত অবমাননা বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আজ সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন হয়েছে, বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। এ অবস্থায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, সিরিয়াস আদালত অবমাননা। আমরা আগামীকাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করব। বিষয়টি নিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের অপমৃত্যু, আর তা ঘটানো হয়েছে কেবল গতকালই। এক ফেসবুক পোস্টে তিনি একথা বলেন। শফিকুর রহমান বলেন, বার্তা স্পষ্ট, বিচারের ওপর রাজনৈতিক প্রভাব ও কর্তৃত্ব নিরঙ্কুশভাবে প্রতিষ্ঠা করা, অথচ এই সরকারি বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা ও শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করেছিল। পোস্টে তিনি বলেন, এই অপসংস্কৃতিকে ঘৃণা করি, এর পরিবর্তন একদিন এই বাংলার মাটিতেই হবে। এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিব সহ 15 জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। 2025 সালের 11 ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থানীয় পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অর্থ ভাগ বাটোয়ারা এবং সুবিধা আদায়ের অভিযোগ প্রায় গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচিত হয়। এই অভিযোগগুলোর মধ্যে চাঁদাবাজি, মামলার দফারফা এবং সরকারি ত্রাণ সামগ্রী বিতরণে অনিয়ম অন্যতম। পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের টাকা ভাগ বাটোয়ারা ও মামলা বাণিজ্য সংক্রান্ত সাম্প্রতিক এক আলোচনায় এমন তথ্য তুলে ধরেছেন বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলে তিনি এই মন্তব্য করেছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, অনেক ক্ষেত্রে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ থাকে। স্থানীয় এই নেতারা পুলিশের সঙ্গে যোগসাজশে আর্থিক লেনদেনের মাধ্যমে মামলায় কাদের আসামি করা হবে এবং কিভাবে করা হবে তা নির্ধারণ করেন। রুমিন ফারহানা বলেন, পুলিশের সঙ্গে টাকা পয়সা লোকাল বিএনপি লিডাররা ভাগ ভাটোয়ারা করে বাণিজ্য করার জন্য ভয় দেখানো হয় ফোন দিয়ে। নাম কিন্তু দিয়ে দিব, টাকা না দিলে এত টাকা দিতে হবে। তিনি বলেন, আপনি যা করে যাবেন তার কয়েক গুণ আপনার ওপর ফিরে আসবে। দীর্ঘদিন একদলীয় শাসন দেখেছি, এখনো তার ধারাবাহিকতা চলছে। তখন বিএনপি জামায়াতকে খেলার মাঠের বাইরে রেখে একরকমভাবে সংসদকে সাজানো হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ। চতুর্থ দিন শেষে বলতে গেলে জয়ের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। অলৌকিক কিছু না ঘটলে এই টেস্টে বাংলাদেশের জয় আটকানো কঠিন ছিল পাকিস্তানের জন্য। তবে পঞ্চম দিন সকালে ভয় ধরিয়ে দিয়েছেন সফরকারী ব্যাটাররা। অভিজ্ঞ রিজওয়ানের সঙ্গে বেশ সাবলীল ব্যাটিং করেছিলেন সাজিদ খান। গুরুত্বপূর্ণ মুহূর্তে আরও একবার বাংলাদেশের ধাতা হয়ে আবির্ভূত হলেন যেন তাইজুল ইসলাম। টেলেন্ডার সাজিদকে আউট করে স্বস্তি ফেরান। এরপর সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা রিজওয়ানও আর বেশিক্ষণ টিকতে পারলেন না। মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে যায়। খুররাম শেহজাদকে আউট করে পাকিস্তানের কফিনে শেষ পেরেকটাও মারেন তাইজুল। মিরপুর টেস্ট জেতার পর
সিলেটও দাপুটে পারফরমেন্স ধরে রাখলো বাংলাদেশ দল। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে 78 রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশ করলো টাইগাররা। তাতেই হয়েছে ইতিহাস। ঘরের মাটিতে টেস্ট ক্রিকেটে এবারই প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। 437 রানের জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে 7 উইকেটে 316 রান করেছিলেন পাকিস্তান। শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র 3 উইকেট। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল 121 রান। এর আগে সিলেট টেস্টের শুরুতে ব্যাট করতে নেমে লিটন দাসের সেঞ্চুরি নিজেদের প্রথম ইনিংসে 278 রান করেছিল বাংলাদেশ। জবাবে 232 রানে থামে পাকিস্তান, ফলে 46 রানে লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 390 রান করলে টার্গেট দাঁড়ায় 437 রানে, কিন্তু পাকিস্তান অল আউট হয়ে যায় 358 রানেই। এদিকে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পরও বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন আগামী দিনে দিল্লি থেকেও বিজেপি সরকারকে সরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলের শীর্ষ নেতারা। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গে সাম্প্রতিক নির্বাচনী ধাক্কার পর বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আগামী দিনে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। কলকাতার কালীঘাটে দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে মমতা বলেন, আগামী দিনে দিল্লি থেকে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে বলেন, যাই হোক না কেন বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই থেকে নেতৃত্ব পিছু হটবে না। বিধায়কদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। তৃণমূল সূত্রের দাবি, তিনি বলেন, আমাদের রাজ্যে অনেক মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু বর্তমানের মতো কেউ নন। যাকে ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে তাকেই মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। তিনি আরো বলেন, ওরা যা খুশি করুক, আমার বাড়ি ভেঙে দিক, নোটিশ পাঠাক, এসবের কাছে আমি মাথা নত করব না। যাই হোক, বিজেপির বিরুদ্ধে আমার লড়াই চলবে। কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট সারোয়ার নির্জন হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। বুধবার দুপুর 12টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এই রায় ঘোষণা করেন। এছাড়া এই মামলায় 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 4 জনকে 10 বছর করে কারাদণ্ড এবং 5 জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় 18 আসামির মধ্যে 12 জন আদালতে উপস্থিত ছিলেন। 2024 সালের 24 সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার। ডিএমপির নতুন কমিশনার মোসলিউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী যে দলেরই হোক ব্যবস্থা নেওয়া হবে। যেখানেই মব হবে সেখানেই অ্যাকশনে যাবে পুলিশ। বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএমপির কমিশনার বলেন, চাঁদাবাজ, অস্ত্রধারী, সন্ত্রাসী, মাদক কারবারি, অনলাইন জুয়া এবং প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রয়েছে। ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যেই হোক তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না। এ সময় বিশেষ অভিযানে এখনো পর্যন্ত 206 জন তালিকাভুক্ত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মোসলেউদ্দিন আহমদ। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, তালিকা ধরে ধরে গ্যাং লিডারদের আইনের আওতায় আনা হচ্ছে। শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছে উল্লেখ করে তিনি বলেন, জামিনে বের হয়ে অনেকেই অপরাধে জড়াচ্ছে, তাদেরও আইনের আওতায় আনা হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।